আমাদের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে দেশের অর্থনীতির বিশাল চাকা পর্যন্ত সবকিছুই কিন্তু একটা অদৃশ্য সুতোয় বাঁধা। আজ আমরা সেই সুতোর কথাই বলবো, যা যদি ছিঁড়ে যায় তাহলে কি হতে পারে তা হয়তো আমরা অনেকেই কল্পনাও করতে পারি না। রাশেদ ভাই, একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। মা আজ সকালেই বলছিলেন এলপিজি সিলিন্ডারের দাম নাকি আবার বেড়ে গেছে। এটা তো প্রায়ই বাড়ে কমে, কিন্তু এর পেছনের আসল কারণটা ঠিক কি? তানিয়া, তোমার মায়ের প্রশ্নটা আসলে দেশের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা, কারণ এটা শুধু একটা এলপিজি সিলিন্ডারের বিষয় না। আচ্ছা ভাবো তো, বাংলাদেশের প্রায় 52%, মানে অর্ধেকেরও বেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আসত মাত্র একটা জায়গা থেকে, আর সেই সরবরাহটা এখন বন্ধ। এটা যে কত বড় একটা ধাক্কা, চলো বিষয়টা একটু গোড়া থেকে ভেঙে দেখি। পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে বাংলাদেশ আসলে কি জ্বালানি ব্যবহার করে। চলো এটাকে আমরা একটা খাবারের থালার সাথে তুলনা করি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। এই যে দেখো, এটাই আমাদের জ্বালানির থালা। থালার সবচেয়ে বড় অংশ, প্রায় অর্ধেকই বলতে পারো, মানে 46% হল প্রাকৃতিক গ্যাস। বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সার কারখানা, এমনকি আমাদের রান্নাঘরেও কিন্তু এটাই চলে। এরপর 22% করে দুটো সমান টুকরো আছে। একটার নাম তেল, যেটা আমাদের গাড়ি আর সেচের পাম্প চালায়, আর অন্যটা হলো জ্বালানি কাঠ ও খড়, যা গ্রামের কোটি কোটি মানুষ রান্নার জন্য ব্যবহার করে। কয়লা হলো 9% একটা ছোট্ট টুকরো, আর সৌরশক্তি সেটা এখনও খুবই সামান্য, মাত্র 2%। আচ্ছা, ঠালার ভাগটা তো বেশ সহজ করে বোঝা গেল, কিন্তু এই যে এত গ্যাস, তেল আর কয়লা, এগুলো আমরা পাই কোত্থেকে? সবই কি আমাদের দেশেই আছে? চমৎকার প্রশ্ন। এখানেই তো আসল গল্পটা লুকিয়ে আছে তানিয়া। আমাদের জ্বালানির একটা বিরাট অংশই আসে বিদেশ থেকে। চলো দেখি কোন দেশ থেকে আমরা ঠিক কি আনি। প্রথমে আসি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির কথায়। আমাদের দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য এটা যে কী পরিমাণ জরুরি তা বলার মতো না। এর প্রায় ৪২ থেকে ৬৪%, মানে অর্ধেকেরও অনেক বেশি আসত শুধু কাতার থেকে। আমেরিকা থেকে আসত প্রায় ১৭%। তার মানে বুঝতেই পারছো, একটা মাত্র দেশের উপর আমাদের নির্ভরতা ছিল সাংঘাতিক। এখন তেলের দিকে তাকাও। এখানে একটা চমক আছে। আমরা যে অপরিশোধিত তেল আনি তার ৯৫%ই আসে মধ্যপ্রাচ্য থেকে, মূলত সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত। কিন্তু ডিজেলের গল্পটা একদম অন্যরকম। আমাদের পরিশোধিত ডিজেলের সিংহভাগই আসে ভারত, সিঙ্গাপুর আর মালয়েশিয়া থেকে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো? আমরা যে পেট্রোল আর অকটেন ব্যবহার করি তার প্রায় অর্ধেক কিন্তু আমাদের দেশেই তৈরি হয়। সবকিছু হয়তো এভাবেই চলছিল, কিন্তু এরপর এমন কিছু ঘটল যা পুরো হিসাবটাকেই ওলটপালট করে দিল। আমি তোমাকে একটা কাল্পনিক কিন্তু খুবই বাস্তবসম্মত একটা পরিস্থিতির কথা বলছি। ধরো আমরা এখন ২০২৬ সালের ২৮শে ফেব্রুয়ারিতে আছি। সেদিন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলো, আর ঠিক তার পরের দিনই কাতারের সেই বিশাল গ্যাস কারখানা, যেখান থেকে আমাদের ৫২% গ্যাস আসত, সেখানে হামলা হলো। বাংলাদেশ বুকওয়ালি রাতারাতি তার গ্যাসের প্রধান উৎসটা হারিয়ে ফেলল। মাত্র এক সপ্তাহের মাথায় ৫ই মার্চ সরকার পেট্রোল পাম্পে জ্বালানি বিক্রি সীমিত করে দিল। ৮ই মার্চ বিদ্যুৎ বাঁচানোর জন্য বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হলো। আর ১৮ই মার্চের মধ্যে হরমুজ প্রণালী, যেটা মধ্যপ্রাচ্য থেকে তেল আসার মূল সাগরপথ, সেটাও কার্যত বন্ধ হয়ে গেল। এই ঘটনার ধাক্কাটার সাথে সাথেই আন্তর্জাতিক বাজারে পড়ল। যুদ্ধের আগে যেখানে এক ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল $৭২, যুদ্ধের কয়েক সপ্তাহের মধ্যেই সেটা লাফিয়ে গিয়ে দাঁড়ালো $১১৫, মানে প্রায় ৬০% দাম বেড়ে গেল। সর্বনাশ! কিন্তু রাশেদ ভাই, এই যে যুদ্ধ, তেলের দাম বাড়া, এইসব বড় বড় ঘটনার মানে সাধারণ মানুষের জীবনে ঠিক কি দাঁড়ায়? তাদের উপরে প্রভাবটা কেমন? এর প্রভাবটা যে কি মারাত্মক তা কয়েকটা উদাহরণ দিলেই বুঝবে। ধরো গার্মেন্টস কর্মী রহিমার কথা। তার কারখানায় এখন দিনে ৬ থেকে ১০ ঘন্টা লোডশেডিং। গ্যাসের অভাবে ডাইং ইউনিট বন্ধ, মানে কাপড় রং করার কাজ হচ্ছে না। ফলে কি হলো? উৎপাদন আটকে গেল, রপ্তানিও বন্ধ। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি আজ হুমকির মুখে। এবার গ্রামের কৃষক আনোয়ারের কথা ভাবো। সামনেই বড় মৌসুম, সেচের জন্য ডিজেল লাগবেই, কিন্তু ডিজেলের দাম বেড়ে গেছে ৪০%। এই বাড়তি দামে ডিজেল কিনে ফসল ফলানো তো প্রায় অসম্ভব। যদি সেচ ঠিকমতো না হয় তাহলে এপ্রিলে ফসল উঠবে না, আর এর মানে হলো দেশে সরাসরি খাদ্য সংকট তৈরি হবে। শহরের দিকে তাকালে দেখবে বাস চালক করিমের মতো মানুষদের দুর্ভোগ। জ্বালানি সীমিত হওয়ায় পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইন। দিনের বেশিরভাগ সময় যদি লাইনেই চলে যায় তাহলে তাদের আয় তো কমবেই। পুরো পরিবহন ব্যবস্থাটাই যেন ভেঙে পড়ার জোগাড়। আর সবশেষে তোমার মায়ের সেই প্রশ্নটার উত্তর।
শহরের গৃহিণী নাসরিনের মতো লক্ষ লক্ষ মানুষ দেখছে যে এলপিজি সিলিন্ডারের দাম ছিল 1250 টাকা, সেটা এখন 1700 টাকা ছাড়িয়ে যাওয়ার পথে। রান্নাঘরের বাজেট সামলানোই এখন সবচেয়ে বড় একটা যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। এই চিত্রটা বেশ ভয়াবহ, তাই না? কিন্তু এখানেই সব শেষ নয়, আমাদের কিছু লুকানোর শক্তিও আছে, যা হয়তো অনেকেই জানে না। আর এই পরিস্থিতি থেকে আমাদের সামনে 3টি সম্ভাব্য পথ বা ভবিষ্যৎ রয়েছে। এই স্লাইডটা খুব মন দিয়ে দেখো। আমাদের ব্যবহৃত ডিজেলের 85% কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আসে না, এটা আসে ভারত, সিঙ্গাপুর আর মালয়েশিয়া থেকে। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে যে ডিজেল আসে তা এই যুদ্ধের আওতার সম্পূর্ণ বাইরে। আমরা আগেই জেনেছি পেট্রোল আর অকটেনের অর্ধেক আমাদের দেশেই তৈরি হয়, আর বিদ্যুৎ কেন্দ্রের জন্য যে কয়লা লাগে তা আসে ইন্দোনেশিয়া আর ভারত থেকে। হরমুজ প্রণালীর সাথে এর কোনো সম্পর্কই নেই, তার মানে বাংলাদেশ কিন্তু পুরোপুরি অসহায় নয়। এই শক্তিগুলোর ওপর ভিত্তি করে যুদ্ধ কতদিন চলে তার ওপর নির্ভর করে আমাদের সামনে 3টি পথ আছে। যদি যুদ্ধ 6 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় তাহলে অনেক ক্ষতি হলেও আমরা পরিস্থিতিটা সামলে নিতে পারব। যদি যুদ্ধ 3 মাস স্থায়ী হয় তবে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভে প্রচণ্ড চাপ পড়বে। আর যদি 6 মাসের বেশি চলে তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। আমরা যদি দ্বিতীয় পরিস্থিতিটার কথা ভাবি, মানে যুদ্ধ যদি 3 মাস চলে, তাহলে আমাদের টাকার মান 15 থেকে 20% পর্যন্ত কমে যেতে পারে। আর আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত গার্মেন্টস প্রায় 25,000 কোটি টাকার রপ্তানি হারাতে পারে। এটা অর্থনীতির জন্য একটা বিরাট বড় আঘাত। আর সবচেয়ে ভয়ের পরিস্থিতি হল 3 নম্বরটা। যুদ্ধ যদি 6 মাসের বেশি গড়ায় তাহলে সেচের অভাবে বড় ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। এর ফলে চালের দাম দ্বিগুণ হয়ে যেতে পারে, আর দেশের প্রায় 1 থেকে 2 কোটি মানুষ সরাসরি খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়বে, যা সামাজিক ও রাজনৈতিক অস্থিরতাও তৈরি করতে পারে। এই পরিস্থিতিগুলো তো আসলেই খুব চিন্তার। তাহলে এই সংকট থেকে বেরিয়ে আসতে আমাদের ঠিক কি করা উচিত রাশেদ ভাই? আমাদের হাতে পথটা কি? দেখো, বাংলাদেশ কিন্তু 2022 সালের জ্বালানি সংকট থেকে শিক্ষা নিয়েছে এবং কিছু পদক্ষেপও নিয়েছে। কিন্তু আসল সমাধান নির্ভর করছে 3টি খুব বড় প্রশ্নের উত্তরের উপর। প্রথমত, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি সময়মতো চালু হবে? দ্বিতীয়ত, আমরা কি নবায়নযোগ্য শক্তি, বিশেষ করে সৌরশক্তিতে যথেষ্ট দ্রুত বিনিয়োগ বাড়াতে পারছি? আর তৃতীয়ত, কাতারের বিকল্প হিসেবে অন্যান্য দেশ থেকে নতুন গ্যাস আমদানির চুক্তি কি আমরা সময়মতো করতে পারব? দিন শেষে তানিয়া, এই 3টি প্রশ্নের সঠিক এবং সময়োপযোগী উত্তরের উপরেই নির্ভর করছে বাংলাদেশের 17 কোটি মানুষের ঘরে আলো জ্বলবে কিনা, তাদের রান্না হবে কিনা এবং তাদের কাজের সুযোগ থাকবে কিনা, অর্থাৎ আমাদের সবার ভবিষ্যৎ।